শুভ সন্ধ্যা। আমন্ত্রণ জানাচ্ছি 360 ইভেন্ট সেন্টারে আপনাদেরকে। অনেকদিন পরে আমরা কিছু বিশেষ আলোচনা নিয়ে থাকছি। আজকের বিশেষ আলোচনায় আমাদের সাথে দুজন গেস্ট থাকবেন যারা সবসময় পর্দার আড়ালে কাজ করে থাকেন, এবং এবারের বিষয়টি থাকছে দুর্গাপুজো নিয়ে। আমাদের সাথে উপস্থিত আছেন আনন্দধারা আইএনসি থেকে অজয় দত্ত এবং কৌশিক সাহা। কৌশিক সাহা হচ্ছেন আনন্দধারা আইএনসির প্রেসিডেন্ট এবং অজয় দত্ত আনন্দধারা আইএনসি অ্যাডভাইজার। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে 360 ইভেন্ট সেন্টারে। কেমন আছেন আপনারা? খুব ভালো রহমান ভাই, থ্যাংক ইউ ফর হ্যাভিং আস হিয়ার। থ্যাংকস ফর জয়নিং। থ্যাংক ইউ রহমান ভাই, আমাদেরকে ইনভাইট করার জন্য। উই রিয়েলি গ্ল্যাড টু বি হিয়ার। থ্যাংক ইউ। ধন্যবাদ। তো আমরা আজকে আপনাদের কাছ থেকে যে বিষয়গুলো নিয়ে জানতে চাই বা শুনতে চাই, সেটি অনেকেই জানেন, অনেকেই জানেন না। আমাদের কৃষ্টি কালচার বাঙালির জন্য দুর্গাপুজো হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় অনুষ্ঠান বলুন, যেটি সংস্কৃতি, সমাজ, বহু প্রাচীনকাল থেকে, যেটাকে আমরা আসলে বলি সনাতন, বা অনেক প্রাচীন সময় থেকে এই ধারা অব্যাহত আমাদের বাঙালি কালচার। এবং শুধু বাঙালি কালচারেই না, এটি ভারত উপমহাদেশের বিভিন্ন ধর্ম, বর্ণ, বিভিন্ন মানুষের মধ্যে এই দুর্গাপুজো চলে আসছে বহুদিন থেকে। তারই ধারা থেকে এই প্রবাসে সিডনিতে এখন অনেকগুলো পুজো হচ্ছে। আমরা বছর 20 আগে দেখেছি এখানে হয়তো 4টা বা 5টা পুজো মণ্ডপ হতে, এবং খুব অল্প পরিসরে হতো। এখন আমরা দেখি 20-এরও অধিক পুজো মণ্ডপ, এবং যেগুলো 5 দিন, 3 দিন, মিনিমাম 2 দিন পুজো হচ্ছে। তো আজকে আমরা জানতে চাইব আনন্দধারা ইঙ্কের সভাপতি বা প্রেসিডেন্ট কৌশিক সাহা, ওনার কাছ থেকে, যে এই পুজোর তাৎপর্য আসলে কি, দেশে বা এই বিদেশের মাটিতে আমাদের যা ভক্তকুল যারা এই পুজোতে যান, এবং আপনাদের জন্য এই পুজোর তাৎপর্যটা কি? কৌশিক সাহা। থ্যাংক ইউ সো মাচ রহমান ভাই। তো আমার মনে হয় যে প্রথমে আমি আনসার দিচ্ছি এইভাবে যে প্রবাসী হিসেবে আমাদের কাছে দুর্গাপুজোর তাৎপর্য কি। তো প্রবাসী হিসেবে আমাদের কাছে একটা প্রথম যে জিনিস সেটা হচ্ছে নস্টালজিয়া, যেটা আমরা হয়তো বাংলাদেশ বা ইন্ডিয়াতে আমরা যেটা দেখে এসেছি, ছোটবেলা যেভাবে কাটিয়েছি, যেভাবে আমরা পুজো উদযাপন করেছি, আনন্দ করেছি, সেই জিনিসটা থেকে আমরা একটা কাইন্ড অফ ডিটাচড হয়ে গেছিলাম। কারণ আমরা এখানে যখন এসছি অবভিয়াসলি এই জিনিসগুলো হয়তো ওরকম ভাবে এনজয় করতে পারতাম না। যেটা আপনি বললেন যে অনেক লিমিটেড নাম্বার অফ পুজো ছিল এক সময়, সেটা এখন অনেক চেঞ্জ হয়েছে। আর যেটা নস্টালজিয়া যেটা বললাম যে সেটা হচ্ছে আমাদের মূল একটা কানেক্টিং ফ্যাক্টর, যেটা আমরা সবসময় চেষ্টা করি, অন্তত আমি, আমার ফ্যামিলি, আমরা তো ওইভাবেই ইয়ে হয়। আর সেকেন্ড যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, তার তো যেটার তাৎপর্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন। আমি পার্সোনালি পুজোর সাথে অ্যাসোসিয়েটেড হয়েছিলাম কারণ আমি ওই কালচারাল যে একটা অ্যাটাচমেন্ট যেটা আমরা এনজয় করেছি ছোটবেলায়, টু সাম এক্সটেন্ট আমার মনে হচ্ছিল যে আমাদের বাচ্চারা হয়তো বা ওই জিনিসটা মিস করছে। ওরা স্কুলে যায়, তাদের ফ্রেন্ড সার্কেল আছে আলাদা, তারা জানে যে ক্রিসমাস কি জিনিস, তারা জানে ইস্টার কি জিনিস, বাট দুর্গাপুজো কি জিনিস বা পিঠে উৎসব কি জিনিস, এই জিনিসটা হয়তো বা তারা অতটা জানতো না। তো আমার কাছে মনে হয়েছে যে গ্যাপটাকে ব্রিজ করতে হবে, এবং সেটার সব থেকে ভালো উপায় হচ্ছে টু বি ইনভলভড ইন সাম অ্যাসোসিয়েশন লাইক আনন্দধারা, যেখানে আমরা নিজেদের মতো করে একটা কিছু করতে পারি এবং তাদেরকে দেখাতে পারে যে এই জিনিসগুলো হয়তোবা আমরা পুরো
একই একই রকম স্বাদ হয়তো দিতে পারবো না যেরকম দেশে আমরা দেখে এসেছি, বাট অ্যাটলিস্ট ওরা জানবে যে দুর্গাপুজোটা কি জিনিস, পিঠে উৎসব কি জিনিস, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো এগুলো কি জিনিস। নট অনলি পুজো, আদার দেন দ্যাট এনি ইভেন্ট যেটা আমরা বাঙালিরা করে থাকি বা উদযাপন করে এসেছি, যেমন পয়লা বৈশাখ। তো এই জিনিসগুলো কি সেটা ওরা হয়তো বা বুঝতে পারতো না বা পারে না। তো আমার কাছে মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট তাৎপর্য হচ্ছে এটা, যে আমাদের নেক্সট জেনারেশনকে তাদের রুটের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা। আর সেকেন্ড হচ্ছে আমাদের নস্টালজিয়া অ্যাজ পার্সন। তো দ্যাটস ইট, এই কারণেই আমরা আছি। তো আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। থ্যাংক ইউ কৌশিক শাহ, খুব সুন্দরভাবে আপনি উপস্থাপন করলেন এবং বললেন এর তাৎপর্য কি। পরে আমাদের মনে যেটা জানতে চাচ্ছি যে এই যে পুজো তো অনেক দিন থেকে আপনারা করছেন, তো একটু যদি শর্ট ব্যাকগ্রাউন্ড দিতেন যে আনন্দধারা আইএনসি কবে প্রতিষ্ঠিত হলো এবং কতদিন থেকে এই ধারা অব্যাহত আছে। এটা আমার থেকে আগে আমি এটাকে অজয়দাকে পাস অন করবো এই ব্যাটনটা, কারণ আমি অ্যাসোসিয়েশনে জয়েন করেছিলাম অজয়দার থ্রুতেই। সো আমি প্রথম থেকেই ছিলাম, কিন্তু আমি জানতাম না আনন্দধারা কি জিনিস। অজয়দা ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার্স, এবং সে তখন তার সাথে কথা বলার পরে এবং ঘটনা চক্রে আমি জানতে পারি, এবং সেই কারণে আমি এটা বলবো যে অজয়দা, তুমি যদি আনসারটা দাও, ইট উইল বি বেটার। অজয় দা, তো যাচ্ছি আপনার কাছে তাহলে। প্রথমেই রহন ভাই, 360 ইভেন্ট সেন্টারকে ধন্যবাদ আমাকে এবং কৌশিককে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আনন্দধারার পক্ষ থেকে যেটা বলছিলেন বা কৌশিক বলেছিল, হ্যাঁ, আনন্দধারা আসলে ইস্টাবলিশড হয়েছিল 2022-তে, জাস্ট রাইট আফটার দ্য করোনা। আমাদের আসলে আমি সহ ইভেন ইনফ্যাক্ট কৌশিক, আমরা আনন্দধারাতে এখন পর্যন্ত যত সব মেম্বাররা আছেন সবাই আমরা আসলে প্রথম থেকেই আছি, এবং সবাই ফাউন্ডিং মেম্বার। হয়তোবা কেউ একদিন আগে, কেউ 2 দিন পরে আমরা সবাই একত্রিত হয়েছি। তো আনন্দধারা যেটা বলছি যে 2022-তে ইস্টাবলিশড। আমাদের প্রথম অনুষ্ঠান ছিল সরস্বতী পুজো। সরস্বতী পুজো একটা কারণ ছিল যে আনন্দধারা আমরা সরস্বতী পুজো দিয়ে শুরু করতে চেয়েছিলাম। যেটা কৌশিক বলছিল যে আমাদের আনন্দধারার আসলে মেইন অবজেক্টিভ হচ্ছে যে আমাদের বেঙ্গলি বা বাঙালি যে কালচার, কৃষ্টি, আমাদের অবশ্যই আমরা সনাতন কালচার প্রমোট করি, ওই জিনিসগুলো আমাদের নেক্সট জেনারেশনকে দেওয়া। যেহেতু অস্ট্রেলিয়া, অবশ্যই আমি কনসিডার করি এটা আমার দেশ, বাট obviously it's an adopted country. আমাদের জন্য হয়তো adopted country, বাট আমাদের বাচ্চাদের জন্য it's their motherland. তো এই মাদারল্যান্ডে আসলে আমাদের যেগুলো আমরা ব্যাক হোমে করে এসেছি, রিগার্ডলেস বাংলাদেশে, ঢাকায় বা বাংলাদেশে যে কোনো জায়গায়, বা কলকাতাতে বা ইন্ডিয়ায়, তো সেই জিনিসগুলা তো আসলে আপনি যেটা বলছিলেন যে 20 বছর আগে একটা বা দুইটা পুজো, ভেরি লিমিটেড রিসোর্স ছিল, তো সেগুলো এখানে হচ্ছিল না বা তাদের জন্য জানার স্কোপও ছিল না। তো আমাদের মেইন অবজেক্টিভই হচ্ছে যে এই জিনিসগুলা আমাদের নেক্সট জেনারেশনে পাস অন করা, সো দে নো যে জিনিসগুলা কি, যেটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। অ্যাট দ্য সেম টাইম অবভিয়াসলি আমরা এইভাবেই যদি বলি, আমাদের বেঙ্গলি কালচার বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কালচার তারা ওয়েস্টার্ন কালচারের সাথে যেমনটা পরিচিতি হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের বেঙ্গলি কালচারের সাথে হচ্ছে। তো এটাই আমাদের মেইন উদ্দেশ্য, যে আমাদের বেঙ্গলি কালচারটা পাস অন করা। এই পাসনের মধ্যে আমরা হয়তো বিভিন্ন অ্যাক্টিভিটিস করে থাকি, যেটা হচ্ছে দুর্গাপুজো বা পুজো গুলো হচ্ছে ওয়ান অফ দেম, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা বিভিন্ন, যেটা কৌশিক বলছিল, যে আমাদের বেঙ্গলি যে আরো কিছু আপনার অনুষ্ঠান আমরা যেগুলা করে থাকি কালচারাল, লাইক পহেলা বৈশাখ, দেন পিঠা উৎসব,
আমাদের বাঙালি যে সাংস্কৃতিক প্রোগ্রামগুলো আমরা করে থাকি, গান বাজনা নৃত্য এটা সেটা, ওগুলো আমাদের অবজেক্টিভ। তো ওগুলার মধ্যে দিয়েই আমাদের ওই ওভারঅল যদি বলি যে আমাদের সংস্কৃতিটা আমাদের বাচ্চাদের মধ্যে দেওয়া, এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। আর আনন্দধারার আরেকটা জিনিস আমি আনন্দধারা সম্পর্কে বলতে চাই, সেটা হচ্ছে আনন্দধারা এমন একটি সংগঠন, অবভিয়াসলি এটা হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েশন, আমরা যদি এইভাবে বলি অস্ট্রেলিয়ান অর্গানাইজেশন, বাট আমরা হচ্ছে বেঙ্গলি কালচার বা বেঙ্গলি সংস্কৃতিকে আমরা প্রমোট করি। আমাদের মধ্যে অনেক ডাইভার্সিটি আছে, যেটা বলতে যাচ্ছিলাম, আপনি এখানেই দেখতে পাচ্ছেন যে আমি নিজেও একজন বেঙ্গলি, কৌশিক একজন বেঙ্গলি, বাট উই কেম ফ্রম ডিফারেন্ট কান্ট্রি। আমি আসছি বাংলাদেশ থেকে, কৌশিক কলকাতা থেকে। তো ডাইভার্সিটিটা বোঝানোর জন্য আমি জাস্ট বললাম। তো আমাদের এখানে ডাইভার্সিটি যেমন আছে, আমাদের এখানে মনে করেন বেঙ্গলি তো অবশ্যই আছে। তো বাংলাকে ধারণ করে বা বাংলা সংস্কৃতিকে ধারণ করে পৃথিবীর যে কোনো প্রান্তেই যে কোনো মানুষ আমাদের এখানে যারা সনাতন মানে সনাতন কালচারকে ধারণ করেন, তারা সবাই আমাদের এখানে মানে ওয়েলকাম। আর আমাদের ডাইভার্সিটি যেটা বলছি, যে আমাদের এখানে আপনার বেঙ্গলি ইন্ডিয়ান আছে, বাংলাদেশি ইন্ডিয়ান তো আসেই, অস্ট্রেলিয়ান আছে, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে, এবং সেটা আমাদের হচ্ছে একটা মেইন অবজেক্টিভ। বিকজ আমরা অস্ট্রেলিয়াতে এসেছি, আমাদের মনে করেন যে আমাদের এখান থেকে 8 থেকে 10 হাজার কিলোমিটার দূরে আমাদের দেশ, আমাদের জন্মস্থান, আমরা ফেলে চলে আসছি এই দেশে, এটা এখন আমাদের দেশ। এখানে এসে আমরা আসলে জাস্ট শুধু বাংলাদেশি বা ইন্ডিয়ান বা নেপালিজ হিসেবে থাকতে চাই না, আমরা এজ এ মানে ডাইভার্সিটি কমিউনিটি, দিস ইজ আওয়ার ওয়ান অফ দ্য অবজেক্টিভ আনন্দধারাতে। এটাই হচ্ছে আনন্দধারার মূল মন্ত্র। থ্যাংক ইউ রহন ভাই। থ্যাংক ইউ অজয়দা, খুব সুন্দরভাবে এবং সাবলীলভাবে আপনি বললেন আপনাদের উদ্দেশ্য এবং পরিকল্পনা। এর সাথে আরও একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে এই যে পুজো এত বড় আকারে যে হয়, মানে এটাকে অনেকে শুধু যায়, যারা ভক্ত তারা তো আসলে পুজোতে যাচ্ছে এবং চলে আসছে, বাট 5 দিন ব্যাপী যে একটা পুজো করা, এটা তো অনেকগুলো দিক থাকে। যেমন এটা আমি না বলি, বরং আপনারাই শ্রেণীবিন্যাস বা ভাগে ভাগে বললে মনে হয় বেটার হবে। আমি বলতে চাচ্ছিলাম যে প্রতিমা, ভেন্যু ম্যানেজমেন্ট করা, তারপরে পুজোর সরঞ্জাম বা খাবার দাবার, কমপ্লায়েন্স, বিভিন্ন রকমের জিনিস থাকে। তো এই যে একটা ব্যাপক একটা যে যজ্ঞ চলতে থাকে, এটাকে আপনার দল কিভাবে আপনারা এটা হ্যান্ডেল করেন এবং কিভাবে পরিকল্পনা করেন, এটা আপনারা ডিসাইড করুন যে কে বলবেন, আপনি বলবেন নাকি কৌশিক শাহ উনি বলবেন। কৌশিক, তুমি বলতে চাও? ঠিক আছে, ওকে, বলো। দাদা। আমি তোমাকে আমার কাছে মনে হয়, আমি বলবো। হ্যাঁ, বলো প্লিজ। আচ্ছা, ঠিক। তো রহমান ভাই, যে কোনো বড় ইভেন্টের মতোই আমাদের, আমি এক্সাম্পল দিচ্ছি শুধু দুর্গাপুজোর, বাট নট নেসেসারিলি আমরা শুধু দুর্গাপুজোই করি। আমাদের আরো বছরে 5-6টা আরো ইভেন্ট হয়, এবং দ্যাট ইনক্লুডস বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, পিওরলি কালচারাল প্রোগ্রাম, আর পুজো, সাম পিকনিকস, সাম আদার ইভেন্টস লাইক পিঠে উৎসব, এই ধরনের। তো প্রত্যেকটা বছরের প্রথমে, ফিনান্সিয়াল ইয়ার প্রথমে, আমরা একটা বাজেট আগে প্ল্যান আউট করি, যেটা আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে অ্যাপ্রুভ হয়। অন্যান্য যারা জেনারেল মেম্বাররা আসে তাদের থ্রুতে। আমাদের একটা এক্সিকিউটিভ কমিটি আছে, যেটা গঠন হয় ওই এজিএম এ বাই টেকিং ভোটস অফ দ্য জেনারেল মেম্বার্স। এবং তারপরে আমরা একটা চক আউট করি যে পুরো বছরে আমরা কি কি ইভেন্ট করব, এবং সেই ইভেন্টের জন্য কাকে কোন, আমি ডিপার্টমেন্টই বলছি, অ্যাকচুয়ালি ইটস নট ডিপার্টমেন্ট, বাট কাকে কোন কাজের দায়িত্ব দেওয়া হবে। কৌশিক শাহ, আমি একটু এবং ইন্টারাপ্ট করব, জাস্ট আমরা একটি 10 সেকেন্ডের একটি ব্রেক নিব, নিয়ে আবার